স্বাগত 24 ঘন্টা। আমি পূজা আপনাদের সঙ্গে। আউটডোরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রোগীরা, ভিতরের চেম্বারে এমআরদের সঙ্গে হোস গল্পে ব্যস্ত চিকিৎসক। এখনো একটুও বদলায়নি কোচবিহারের এমজেএন হাসপাতালের ছবিটা। 24 ঘন্টার ক্যামেরায় ফের উঠে এলো সেই এমআর রাজের ছবি। কোচবিহারের এমজেএন হাসপাতালে ফের এমআর রাজ। আউটডোরের বাইরে রোগীর লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রোগীরা, অথচ ডাক্তার ব্যস্ত এমআরদের সঙ্গে খোশ গল্পে। কোচবিহারের এমজেএন হাসপাতালে এমআর রাজের খবর সম্প্রচার করে 24 ঘন্টা। তারপরেও টনক নড়েনি হাসপাতাল কর্তৃপক্ষের। এমআর রাজ যে তিমিরে ছিল, এখনো সেই তিমিরেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রোগীরা, অথচ নির্দ্বিধায় ডাক্তারদের ভিজিট করছেন এমআররা। ফের সেই ছবি ধরা পড়ল 24 ঘন্টার ক্যামেরায়। অথচ আউটডোরের চিকিৎসক বলছেন এমআররা আসতে পারেন কি পারেন না তা তিনি নাকি জানেনই না। তো এই টাইমে কি ওনার সাথে ভিজিট করা যায়? ডেটটা করে বলা আছে নাকি আমি ঠিক বলতে পারবো না। ডেটটা করে স্টপটি ডেটটা করে বলা, মানে 1:30টার পরে হসপিটালে ভিজিট করা যায়? আমি জিনিসটা ঠিক জানি না। আরও একজন এমআর এলেন। দুজনে ডাক্তারের চেম্বারে ঢুকে চেয়ারে দিব্যি গ্যাঁট হয়ে বসলেন, গল্পও জুড়ে দিলেন। 24 ঘন্টার ক্যামেরার সামনে তার আজব সুর। বেশ কিছুদিন পরে আসায় নাকি ডাক্তারবাবুর কাছে বকুনি খেতে হয়েছে তাকে। দুবার এসেছি, দুজনের সাথেই কথা বলেছি। আর তখন ডক্টর দীপক দাস ছিল, দীপক দাসের কাছে গেলাম। দীপক দাস বললো যে অনেকদিন বাদে বাদে তুমি আসো। অনেকেও চলে আসে, 10টা 11টার সময় অনেকেও চলে আসে। বহির্বিভাগে আরও একজন এমআরের দেখা পাওয়া গেল। তবে 24 ঘন্টার ক্যামেরা দেখার পর তৎক্ষণাৎ হাসপাতাল ছেড়ে চম্পট দিলেন। লাইনে দাঁড়ানো রোগীদের অভিযোগ এখনো কমেনি এমআর রাজ। তারা বাইরে দাঁড়িয়ে চেম্বারে দিব্যি ঢুকে পড়ছেন এমআররা। ওই লোক একটা এদিকে আসলো, এসে দাঁড়ায় এখন ম্যাডামের সাথে কি বললো, কাগজটা জমা দিয়ে গেল। কি জমা দিল? দেখলাম ভিড় বাট্টার লাইনে আগাবে না, মনে করো ঘন্টাখানেক। 24 ঘন্টার কাছে সব শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এমজেএন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক মিহির গোস্বামী। এটা মোটেই কাম্য নয়। অন ডিউটি হাসপাতালে অন ডিউটি ডক্টরসদের কাছে বাইরের কোনো ভিজিটার্স এসে ডিউটি চলাকালীন বিরক্ত করুক, এটা আমরা চাইব না। এ ব্যাপারে আমি সুপারিনটেন্ডেন্ট এমজেএন হাসপাতালকে যথাযথ নির্দেশ দিয়েছি এবং যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের জন্য রাজ্য সরকার প্রায় 80 থেকে 90% ওষুধ বিনামূল্যে সরবরাহ করে থাকে। তারপরেও কি করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রয়োজন হয় তাদের ওষুধ প্রমোশনের জন্য এই সরকারি হাসপাতালে, তাই নিয়ে কিন্তু উঠেছে একটা বড় প্রশ্ন। কোচবিহার থেকে ক্যামেরায় বাপ্পা সরকার ও দেবজ্যোতি কাহালির সাথে সুমন কল্যাণ ভদ্র, 24 ঘন্টা। পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালের সক্রিয় দালাল চক্র। প্রতিবাদ করায় নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মার, অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতার দিকে। অভিযোগ অস্বীকার করে নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূল নেতার। মন্ত্রীর নির্দেশে রোগীদের দেখভাল করেন তিনি। আজব সাফাই ওই নেতার। পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতাল দালাল চক্রের অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগেই ফের খবরের শিরোনামে এই সরকারি হাসপাতাল। দালাল চক্রের অনৈতিক কাজে বাধা দেওয়ায় এক নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনার সূত্রপাত এক রোগীর অভিযোগকে ঘিরে। হাসপাতালের ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে এক অপরিচিত যুবক নিজেকে হাসপাতালের কর্মী বলে পরিচয় দিয়ে রাত কাটায় বলে অভিযোগ। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও করে পরিবার। খবর পেয়ে নিরাপত্তা রক্ষীরা থানায় অভিযোগ জানাতে গেলে দালালরা তাঁদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষী প্রশান্ত মহাপাত্র গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। গণেশ আমার সাথে হামলা করতে আসে। প্রথমে এসেছিল গণেশ আর একটি ছেলে। তারপরে ওরা হাত পা চালাচালি করার পরে আমি চলে যাই ওয়ার্ড মাস্টারের কাছে গিয়ে আমি ওকে বলি, আমি শান্তনু স্যারকে জানাই, অ্যাসিস্ট্যান্ট সুপারকে, স্যার এরকম
গণেশ আনাতে গিয়েছি স্যার, থানাতে যিনি ইনচার্জ ছিলেন তিনি আমাকে বললেন যে তুমি গিয়ে আগে একটা এফআইআর সুপারের থ্রু করে নিয়ে এসো, তারপরে আমরা ওকে অ্যারেস্ট করে নিচ্ছি। তা আমি এসেছি, তারপরে ওরা এখানে 20 থেকে 40 জন 30 থেকে 40 জন লোক নিয়ে আমাকে এমনভাবে মারতে মারতে ওয়ার্ড মাস্টারের রুমে নিয়ে এলো, মেরে মাথা ফাতা ফাটিয়ে দিল। হ্যাঁ, সে মানে বিচ্ছিরি, মানে আমাকে প্রাণে মেরে দিতে চেয়েছিল ওরা। এই ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক তৃণমূল নেতা গণেশ চক্রবর্তীর বিরুদ্ধে। না, মারধর আমি করি না, মারধর করেছে কিন্তু কিছু মানুষ ছিল যারা করেছে মারধর। আমার কিন্তু মারার মতো অপগতি হয়েছিল, ওকে মারার মতো আমি ভেবেছিলাম মারব, কিন্তু এত ঝামেলার মধ্যে থেকে আমি যদি ওকে না সরাই দিই তাহলে কিন্তু ওকে মেরে গুড়িয়ে দিতে ছিল। আজব সাফাই অভিযুক্তের। মন্ত্রীর নির্দেশেই হাসপাতালের রোগীদের সুযোগ সুবিধা দেখেন তিনি। মন্ত্রীর নির্দেশ মতো আমি কিন্তু পেশেন্টের কাছে গেছি, চাই কোনো কিছু অসুবিধা যদি হয় আমার তৃণমূল কংগ্রেসের আমার এমএলএরা আমাকে ফোন করে, আজও এমএলএ ফোন করেছে, আমার মোবাইলে আসে, শক্তিপদ মাহাতো। আপনাকে বললাম তো আগে যে কোনো পেশেন্টের যদি কোনো রকম অসুবিধা হয় তার একটু সুবিধা যাতে হয় সেটা একটু দেখে। নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছেন তিনি। প্রশান্ত মহাপাত্র উনি এই কাজ করেছে, আমি ওকে যে জিজ্ঞেস করতেই কিন্তু বাবা মা তুলে গালাগালি করে আমার। এই ঘটনার পর আতঙ্কিত আক্রান্ত প্রাক্তন সেনাকর্মী। স্বাস্থ্য পরিষেবা নিয়ে কড়া দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু দেবেন মাহাতো সদর হাসপাতালের ঘটনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই ফের প্রশ্ন তুলে দিল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। প্রেসিডেন্সি জেলে বন্দি সংঘর্ষ, ছুরিবিদ্ধ হাওড়ার দুষ্কৃতী শেখ মঙ্গল। আরো বিস্তারিত জানবো, সিজার মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, দেখো, প্রেসিডেন্সি সংশোধনাগারে খানিকক্ষণ আগেই কিন্তু দুদল বিচারাধীন বন্দির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুদলই হাওড়ার দুষ্কৃতী হিসেবেই পরিচিত। একদিকে হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী রামুয়া এবং তার সঙ্গীরা ছিল, অন্যদিকে খালু ফেলু, তারাও হাওড়ার দুষ্কৃতী বলে পরিচিত। দুদল বন্দির মধ্যে প্রেসিডেন্সি ক্যান্টিনের সামনে হঠাৎ করে বচসা বাঁধে। গত কয়েকদিন ধরেই এই দুটো গোষ্ঠীর মধ্যে একটা টেনশন ছিল, তাদের মধ্যে দফায় দফায় বচসা হয়। আজকে সেই বচসা রীতিমতো সংঘর্ষের আকার ধারণ করে এবং তার মধ্যেই কিন্তু এই রামুয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শেখ মঙ্গল ছুরিবিদ্ধ হয়। ছুরিবিদ্ধ হওয়ার পরে তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার গলায় ইনজুরি হয়েছে এবং এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রিজার্ভ ফোর্স নিয়ে যাওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। কারণ সংঘর্ষ ঘটনা হওয়ার পরই কিন্তু বিভিন্ন সেলে সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল এবং সেই কারণে তড়িঘড়ি বিশেষ বাহিনী সেখানে পাঠানো হয়েছে। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।